সবার প্রতি একটা রিকোয়েস্ট হলো, তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবা, আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা। আর এইভাবে এরকম প্রতিনিয়ত সব ক্লাসের ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই তো তোমরা আমাদের সাথেই থাকবে, ঠিক আছে। এরপর আমরা আরেকটা প্রশ্ন দেখব। দেখো, বলা আছে, বিজ্ঞান ও প্রযুক্তির উন্নয়নের ফলে সিনহা গ্রুপকে বর্তমানে পূর্বের তুলনায় অনেক বেশি প্রতিযোগিতার মুখোমুখি হতে হচ্ছে। এই প্রতিযোগিতায় টিকে থাকার জন্য নিজের উৎপাদন ক্ষমতা বাড়াতে প্রতিষ্ঠানটি সম্প্রতি চীন থেকে 60 লাখ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করলো। তাহলে এখানে মেশিন ক্রয় করছে, স্থায়ী সম্পদ ক্রয় করছে, খেয়াল করো, ঠিক আছে। প্রতিষ্ঠানটি আশা করেছে মেশিনটি উৎপাদিত পণ্য বিক্রয় করে আগামী 5 বছরে যথাক্রমে 4 লাখ টাকা, 5,50,000 টাকা, 7 লাখ টাকা, 11 লাখ টাকা, 9,50,000 টাকা মুনাফা হবে। মেশিনটির আয়ুষ্কাল ধরা হয়েছে 5 বছর। তাইলে একটা মেশিন কিনে নিয়ে আসবে 60 লাখ টাকা দিয়ে, ঠিক আছে। তাইলে মেশিনটা এটা কিন্তু স্থায়ী সম্পদ ক্রয় করছে। এখানে অবশ্যই কথাটা আসতে পারে, আয়ুষ্কালও যেহেতু দেওয়া রয়েছে, ঠিক আছে, অবশ্যই আসবে। এখানে বলা আছে, প্রতিষ্ঠানটির সাফল্য কিসের উপর নির্ভর করে? প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে বিনিয়োগের সিদ্ধান্তের উপর। কোথায় কোন খাতে কত টাকা বিনিয়োগ করবে এটার উপর, সিদ্ধান্তের উপর প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে, ঠিক আছে। নগদ প্রবাহ প্রাক্কলন বলতে কি বোঝো? দেখো, নগদ প্রবাহ প্রাক্কলন মূলধন বাজেটিং প্রক্রিয়ার একটি ধাপ। নগদ প্রবাহ প্রাক্কলনের মাধ্যমে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নগদ প্রবাহ প্রাক্কলনের জন্য প্রতিষ্ঠানকে বিক্রয় পূর্বানুমান, চলতি খরচ পূর্বানুমান, মূলধনী ব্যয় এবং অন্যান্য ব্যয় নির্ধারণ করতে হয়, ঠিক আছে। তো এইটি হলো নগদ প্রবাহ প্রাক্কলন বলতে আমরা বুঝে থাকি। এরপর গ নম্বর প্রশ্ন বলছে, সিনহা গ্রুপের নগদ আন্তঃপ্রবাহ নির্ণয় করো। তো এইখানে বলা আছে যে প্রতিষ্ঠানটি আশা করেছে মেশিনটি উৎপাদিত পণ্য বিক্রয় করে আগামী 5 বছরে এত টাকা পায়। তাহলে এটা কিন্তু বিক্রয়, এটা কিন্তু আয় না। তো আমরা জানি আয়ের সাথে অবচয়টা যোগ করলে নগদ প্রবাহটা বের হয়ে যায়। তাইলে বিক্রয় কিন্তু নগদ প্রবাহ না। তাইলে আমাদের এখানে নগদ প্রবাহটা বের করতে হবে। তো নগদ প্রবাহ বের করার জন্য আমাদেরকে প্রথমে আগে অবচয়টা বের করে নিতে হবে। তো 60 লাখকে অবশ্যই আয়ুষ্কাল দ্বারা ভাগ করব। মেশিনের মোট মূল্যকে আয়ুষ্কাল, মেশিনের আয়ুষ্কাল কত? 5 বছর রয়েছে। তাহলে 60 লাখকে 5 বছর দ্বারা ভাগ করব, 12 লাখ হবে। তাইলে অবচয়ের পরিমাণ হবে 12 লাখ, ঠিক আছে। তাহলে এখানে দেখো 12 লাখ টাকা অবচয়ের পরিমাণ হলো। তাহলে সরি, একটু অবচয়ের পরিমাণ হলো 12 লাখ টাকা। আর এইটা হলো, এই যে 4 লাখ, এগুলো হলো নেট মুনাফা। এগুলো কি এত টাকা মুনাফা হবে? ও, বিক্রয় করে এখানে মুনাফা বলে দিছে। আমি কিন্তু তোমাদের বিক্রয় মূল্য বলেছিলাম না, আসলে বিক্রয় না, একটা মুনাফাই হবে বলছে। তাহলে নেট মুনাফা আছে। তো নেট মুনাফা 4 লাখ, 5,50,000, 7 লাখ, 11 লাখ এবং 9,50,000 টাকা, ঠিক আছে। তো এইটার সাথে আমাদের এই অবচয়টা যোগ করতে হবে। যোগ করলে বের হয়ে যাবে নগদ প্রবাহ। তাইলে 4 লাখের সাথে 12 লাখ যোগ করব, 5,50,000 সাথে 12 লাখ, প্রত্যেকটার সাথে 12 লাখ করে যোগ করব। তাহলে 4 লাখের সাথে 12 লাখ যোগ করলে 16 লাখ, 5,50,000 সাথে 12 লাখ যোগ করলে 17,50,000, 7 লাখের সাথে 12 লাখ যোগ করলে 19 লাখ হবে, 11 লাখের সাথে 12 লাখ যোগ করলে 23,000 হবে, 9,50,000 সাথে 12 লাখ যোগ করলে 21,50,000 হবে, 21,50,000। লাস্টেরটা কি 9,50,000 ছিল? আচ্ছা, হ্যাঁ, 9,50,000 ছিল। তাইলে এর সাথে 12 লাখ যোগ করলে 21,50,000 হবে। ওকে, 21,50,000 টাকা হবে। অতএব আমদানিকৃত মেশিন বাবদ সিনহা গ্রুপে আগামী 5 বছরে নগদ প্রবাহ এই যে 16 লাখ, 17,50,000, 19 লাখ, 23 লাখ এবং 21,50,000 টাকা হবে বলে আশা প্রত্যাশা করা যায়, ঠিক আছে। ঘ নম্বর প্রশ্ন বলছে, সিনহা গ্রুপের দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে নগদ প্রবাহ প্রাক্কলনের তাৎপর্য মূল্যায়ন করো। তো দীর্ঘমেয়াদী বিনিয়োগ যে রয়েছে, এটার বিনিয়োগের ক্ষেত্রে নগদ প্রবাহর প্রাক্কলন আমাদেরকে মূল্যায়ন করতে হবে। তো নগদ প্রবাহটা আমাদের যেহেতু বের হয়ে গেছে, দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তে গ্রহণে প্রতিটি ক্ষেত্রে সিনহা গ্রুপ যে মূল্যায়ন প্রক্রিয়া প্রয়োগ করেছে তা হলো মূলধন বাজেটিং প্রক্রিয়া। নগদ প্রবাহ মূলধন বাজেটিং সিদ্ধান্তের একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই নগদ প্রবাহের উপর ভিত্তি করে যে প্রকল্প নির্বাচন করা হয়, এ কারণে নির্ভুলভাবে নগদ প্রবাহ নির্ণয়ের উপর মূলধন বাজেটিংয়ের সাফল্য বহুলাংশে নির্ভর করে। প্রতিটি বিকল্প বিনিয়োগে প্রস্তাবে নগদ প্রবাহ পৃথকভাবে নির্ণয়ের পর প্রকল্পগুলো মূল্যায়নের জন্য প্রস্তুত করা হয়। উদ্দীপকে সিনহা গ্রুপে নগদ প্রবাহ নির্ণয় করতে প্রতিষ্ঠানটি বিক্রয় পূর্বানুমান, চলতি খরচ পূর্বানুমান, মূলধন ব্যয়
মূলধনী ব্যয় ও অন্যান্য ব্যয় নির্ধারণ করে। প্রতিষ্ঠানটির নগদ আন্তঃপ্রবাহ ঘটে এবং চলতি খরচ, মূলধনী ব্যয়, অন্যান্য খরচ পূর্বানুমান থেকে নগদ প্রবাহ ঘটে। ঠিক আছে, তাহলে নগদ প্রবাহের সঠিক প্রাক্কলন নির্ভর করে পণ্যের ভবিষ্যৎ বছরগুলোতে বিক্রয় মূল্য এবং কতগুলো পণ্য বিক্রয় হবে তার উপর। এ কারণে ভবিষ্যৎ বিক্রয় মূল্য ও পণ্যর বিক্রয় সংখ্যা অনুমান করা হয়। অনুমানে ভুল হলে সেটির প্রভাব সেনহা গ্রুপের নগদ প্রবাহকে প্রভাবিত করে। এছাড়া গ্রুপকে তার প্রত্যেক চলতি খরচ এবং স্থায়ী খরচ অতি সাবধানতা অবলম্বন করে অনুমান করতে হবে, কারণ এসব প্রত্যক্ষ অনুমানে ভুল হলে প্রত্যক্ষ বাজেটিং ভুল সিদ্ধান্ত হবে এবং সিনহা গ্রুপ আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা প্রশ্ন আমরা আলোচনা করব। শাপলা এন্টারপ্রাইজের 3 বছর মেয়াদী একটি প্রকল্পে 15 লক্ষ টাকা বিনিয়োগ করলো। একটা প্রকল্পে 15 লক্ষ টাকা বিনিয়োগ করলো 3 বছর মেয়াদে। প্রতিষ্ঠানটি আশা করেছে উক্ত প্রকল্প থেকে বিক্রয় বাবদ আগামী 3 বছর যথাক্রমে 8 লক্ষ, 12 লক্ষ এবং 18 লক্ষ টাকা পাবে। বিক্রয় বাবদ, এখানে কিন্তু বিক্রয় করে টাকা পাইছে। আগেরটার মতো আমি আগে বলে বিক্রয় দেখে বলে ফেলছিলাম, লাস্টে মুনাফা ছিল, এটা দেখি না। ঠিক আছে, আগেরটা কিন্তু মুনাফা ছিল, ওইটা বিক্রয় ছিল না। বিক্রয় করে মুনাফা অর্জন করছে, এই কথাটা বলা ছিল, কিন্তু এখানে বলা আছে বিক্রয় বাবদ। ঠিক আছে, তাহলে এটা বিক্রয় বাবদ। বিক্রয় উক্ত প্রকল্পে প্রতি বছর চলতি খরচ বাবদ ব্যয় হবে বিক্রয় 40%। তাইলে বিক্রয় 40% চলতি খরচ। এছাড়াও প্রতি বছর স্থায়ী খরচ 3 লাখ টাকা। ঠিক আছে, এবং অবচয় 2 লাখ টাকা। কর হলো 30% অনুমান করা হয়েছে। তো আমরা পারবো। গড় মুনাফার হার নির্ণয়ের তথ্য কোথা থেকে পাওয়া যায়? গড় মুনাফার হার নির্ণয়ের তথ্য পাওয়া যায় আর্থিক প্রতিবেদন থেকে। ওকে, খ নম্বর প্রশ্ন বলছে প্রতিষ্ঠানে মোট খরচ বলতে কি বোঝায়? কোনো ব্যবসা প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনা করতে যে পরিমাণ অর্থ ব্যয় করা হয় তাকে মোট খরচ বলে। যে পরিমাণ অর্থ ব্যয় করা হবে তাকে মোট খরচ বলে। চলতি খরচ ও স্থায়ী খরচ একত্রিত করে ব্যবসা প্রতিষ্ঠানে মোট খরচের পরিমাণ নির্ধারিত হয়। চলতি খরচ ব্যবসায়ের দৈনন্দিন কার্যাবলীর জন্য ও স্থায়ী খরচ প্রতিষ্ঠানের সম্পদ ক্রয়ের জন্য ব্যবহার করা হয়। ওকে, তো এগুলো হলো মোট খরচ। গ নম্বর প্রশ্ন বলছে শাপলা এন্টারপ্রাইজের গড় মুনাফার হার নির্ণয় করো। তো গড় মুনাফার হার নির্ণয় করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, যে গড় নেট মুনাফা বের করতে হবে, গড় বিনিয়োগ বের করতে হবে। তাহলে আগে নেট মুনাফা আমাদের বের করতে হবে। তো নেট মুনাফা কিভাবে বের করব? প্রথমে বিক্রয় লিখবো, 3 বছরে বিক্রয় 8 লাখ, 12 লাখ আর 18 লাখ বসাই দেবো। তারপর চলতি খরচ বাদ দিয়ে দেবো। চলতি খরচ হলো বিক্রয়ের 40% বলা আছে। তাহলে 8 লাখের 40% হবে 3,20,000, 12 লাখের 40% হবে 4,80,000, 18 লাখের 40% হবে 7,20,000। ওকে, তো 8 লাখ থেকে 3,20,000 বাদ দিলে 4,80,000, 8 লাখ থেকে 4,80,000 বাদ দিলে 7,20,000, 18 লাখ থেকে 7,20,000 বাদ দিলে 10,18,000 টাকা হয়। এখান থেকে স্থায়ী খরচ বাদ দেব 3 লাখ, 3 লাখ, 3 লাখ। স্থায়ী খরচ প্রত্যেক বছরের সমান হবে, তোমরা এটা মনে রাখবা। স্থায়ী খরচ এবং অবচয় এগুলোকে স্থায়ী খরচই বলে। অবচয় একটা স্থায়ী খরচ। তো অবচয় আর স্থায়ী খরচ প্রতি বছরের সমান হারে বাদ যাবে। ঠিক আছে, প্রত্যেক বছরে একই অ্যামাউন্ট হবে। তাহলে 3 লাখ, 3 লাখ, 3 লাখ বাদ দাও, 1,80,000, এটা হবে 4,20,000, এটা হবে 7,80,000। এরপরে অবচয় রয়েছে 2 লাখ, 2 লাখ বাদ দেবো। তাহলে 1,80,000 থেকে 2 লাখ বাদ দিলে -20,000 হয়, এটা নেট ক্ষতি হয়ে গেছে। ঠিক আছে, 4,20,000 থেকে 2 লাখ বাদ দিলে 2,20,000 হবে। 7,80,000 থেকে 2 লাখ বাদ দিলে 5,80,000 হবে। ঠিক আছে, এখন দেখো কর করতে বলছে 30%। তো নেট আয়ের উপর কর দত্ত হয়, ক্ষতির উপর কর দত্ত হয় না। অনেকেই পণ্ডিতগিরি করে এখানে কিন্তু এই যে এই 20,000-এর উপর 30% কর ধরে। তোমার যদি ক্ষতি হয় তাহলে সরকার তোমার কাছ থেকে ট্যাক্স নিবে না, তোমাকে নির্যাতন করবে না, বুঝতে পারছো? তাইলে এখানে ট্যাক্স ধরতে হবে না। ক্ষতির উপর কখনো ট্যাক্স ধরবা না তোমরা, সবসময় আয়ের উপর বা মুনাফার উপর ট্যাক্স ধরবা। তাহলে যেহেতু 20,000 টাকা এখানে ক্ষতি হয়ে গেছে, এটা ট্যাক্স হবে না। ওকে, তোমরা দিও না, এখানে ট্যাক্স দেওয়ার দরকার নেই। অনেক গাইডে দেওয়া আছে এটা, ঠিক আছে, বা অনেক স্যারেরা দিয়ে দেয়, তো এটা দিবা না। তোমরা একটা জিনিস মনে রাখো, ট্যাক্স কখন দেওয়া হয়? ট্যাক্স দেওয়া হয় মুনাফার ওপর করে। তোমাদের নেট আয় হলে আয়ের ওপর ট্যাক্স দিতে হয়। ঠিক আছে, কখনো তো ক্ষতি হলে ক্ষতির উপর ট্যাক্স দেওয়া লাগে না। ঠিক আছে, তাইলে ক্ষতি হচ্ছে, এখানে কেন ট্যাক্স দিবা তুমি? তো এখানে ট্যাক্স দিবা না। তাইলে 2,20,000-এর 30% কত হবে? 66,000 টাকা। 5,00,000
80,000-এর 30% হবে 1,74,000 টাকা। তো 20,000 20,000ই বসালাম, 2,20,000 থেকে 66,000 মাইনাস করলে 1,54,000 টাকা, 5,80,000 থেকে 1,74,000 টাকা মাইনাস করলে 3,60,000 টাকা হয়। তো আমাদের প্রথমে আগে বের করে নিতে হবে গড় নেট মুনাফা। তো গড় নেট মুনাফা কিভাবে বের করব? এই যে প্রথমটা যেহেতু মাইনাসে রয়েছে তাহলে -20,000 দিব, তারপর এগুলো প্লাসে রয়েছে প্লাস করব। তাহলে প্লাস 1,54,000 প্লাস 4,06,000। তো এইটা যোগ করার সময় আমরা কিন্তু এই দুইটা যোগ করব আর 20,000 মাইনাস করব। এখানে কিন্তু ভুল করা যাবে না, যার আগে যে চিহ্ন আছে সেই চিহ্ন দিয়ে আমরা যোগ করব। ঠিক আছে, 20,000 মাইনাস 20,000 প্লাস 1,54,000 প্লাস 4,06,000 সমান ডিভাইডেড 3 করলে 1,80,000 টাকা হয়। তাহলে গড় মুনাফা, গড় নেট মুনাফা পাইলাম 1,80,000। এরপর আমাদের গড় বিনিয়োগ করতে হবে। এখানেও যেহেতু কার্যকরী মূলধন নাই তাহলে কার্যকরী মূলধন দেওয়ার দরকার নাই, বিনিয়োগকে সরাসরি 2 দ্বারা ভাগ করবো। তো বিনিয়োগ দেওয়া রয়েছে 15 লক্ষ টাকা, প্রশ্নে কিন্তু 15 লক্ষ টাকা স্পষ্ট বলে দিয়েছে, তাই না? এই যে 15 লক্ষ টাকা বিনিয়োগ। ওকে, তাইলে বিনিয়োগ দেওয়া রয়েছে 15 লক্ষ টাকা, তাহলে 15 লক্ষকে 2 দিয়ে ভাগ করব, কত হবে? 7,50,000। তো আমরা গড় মুনাফার হারের সূত্র জানি, গড় মুনাফা ডিভাইডেড গড় বিনিয়োগ গুণন 100। ঠিক আছে, তাইলে গড় মুনাফা কত বের হলো? 1,80,000 টাকা, আর গড় বিনিয়োগ বের হলো 7,50,000 টাকা। তাইলে 1,80,000-কে 7,50,000 দ্বারা ভাগ করব, 100 দ্বারা গুণ করব, করলে 24% হয়। এই 24% হলো গড় মুনাফার হার। এটা গ নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। এরপর ঘ নম্বর প্রশ্ন বলছে, শাপলা এন্টারপ্রাইজে প্রকল্পটি প্রথম বছর কর ধার্য করার প্রয়োজন আছে কি? ব্যাখ্যা করো তোমার উত্তরে। কেন প্রয়োজন নাই আমি কিন্তু অলরেডি বলে দিছি। শাপলা এন্টারপ্রাইজের প্রকল্পে প্রথম বছর নেট ক্ষতি হয়েছে বিদায় কর ধার্য করার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি। যে কোনো ব্যবসা প্রতিষ্ঠান প্রতি বছর মুনাফার উপর যে নির্দিষ্ট পরিমাণ অর্থ সরকারকে রাজস্ব আয়ের জন্য প্রদান করা হয় তাকে কর বলে। যদি কোনো বছর ক্ষতি হয় তবে ওই বছর কর ছাড় পাওয়া যায়। উদ্দীপকে শাপলা এন্টারপ্রাইজের আর্থিক তথ্যাদি বিশ্লেষণ করলে দেখা যায় প্রথম বছর 14 লাখ টাকা, প্রথম বছর ক্ষতি হয়েছে কত? আচ্ছা, প্রথম বছর ক্ষতি হয়েছে 20,000 টাকা। ঠিক আছে, এখানে 14,000 না 20,000 টাকা। এবং কিন্তু দ্বিতীয় ও তৃতীয় বছরে যথাক্রমে 1,54,000 ও 4,06,000 টাকা মুনাফা হয়েছে। তাই দ্বিতীয় এবং তৃতীয় বছরে কর নির্ণয় করে মুনাফা থেকে কর বাদ দেওয়া হয়েছে, কিন্তু প্রথম বছরে নেট ক্ষতি হয়েছে বিদায় কোনো কর ধার্য করা হয়নি। এখানে ধরা হয়েছে প্রথম বছর প্রকল্পটি তার সম্ভাব্য ঝুঁকিসমূহ যথাযথভাবে অনুমান করতে না পারায় মুনাফা অর্জনে ব্যর্থ হয়েছে, তাই একে কোনো কর দিতে হবে না। সুতরাং শাপলা এন্টারপ্রাইজের প্রকল্পটি প্রথম বছর নেট ক্ষতি হওয়ায় কর দেওয়ার প্রয়োজন হবে না। ওকে, তো এই ছিল আলোচনার বিষয়। আমি আশা রাখি তোমরা এই যে মূলধন আয় ব্যয় প্রাক্কলনের যে এত প্রকার অঙ্ক রয়েছে সবগুলো অঙ্কই কিন্তু আমি সমাধান দেওয়ার চেষ্টা করলাম। আশা রাখি তোমরা অবশ্যই 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 এখান থেকে ভালো কিছু করতে পারবা, এবং এই চ্যাপ্টার থেকে যত প্রকার অঙ্কই আসুক না কেন, যত ঘুরাইয়ে ফেরাইয়ে আসুক না কেন, তুমি পারবা, কারণ আমি কিন্তু সব কিছুই বলে দিয়েছি অলরেডি। তো তোমাদের সুস্থতা কামনা করছি, আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে আল্লাহ হাফেজ।